আমি শ্যামসুখ পাখি জানা তো ছন্দা চট্টোপাধ্যায়, পাখি যারা নাট্যপ্রেমী, নাটকের মানুষ, নাটক দেখেন, ভালোবাসেন, তাদের সঙ্গে এই নামটির পরিচয় করিয়ে দেবার কিচ্ছু নেই। উৎপল দত্তের প্রবাদ প্রতিম নাটক টিনের তলোয়ারের ময়না চরিত্রের অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়। উষ্ণিক নাট্যগোষ্ঠী ঠিক করেছে যে এই মহিলা, যার বয়স এখন 82, তিনি এখনো মঞ্চ কাঁপাচ্ছেন, সিরিয়ালে অভিনয় করছেন, ফিল্মে অভিনয় করছেন এবং অদম্য প্রাণ শক্তি দিয়ে আমাদের প্রত্যেক প্রজন্মকে উনি ইন্সপায়ার করছেন। আমরা ঠিক করলাম যে ছন্দাদিকে নিয়ে একটি নাটক করব। কেন? তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত আমি শুনিনি যে কোনো অভিনেত্রী তার জীবিতাবস্থায় তার নিজের জীবনে নিজে অভিনয় করছেন। আমি অন্তত সেটা এই রেফারেন্স কোথাও পাইনি। ছন্দাদি নিজের কথা বলেছেন, আমার সঙ্গে গল্প করেছেন, বহু বছরের পরিচয় আমাদের। তো সেই সূত্র ধরে, সেই তথ্য দিয়ে সাজিয়ে আমরা নাটকটি করছি, নাম ইতি ছন্দা। তোমার তো 82 বছর বয়স, দেখে তো বোঝার উপায় নেই। তো তুমি প্রথম অভিনয় কবে করেছিলে? আমি প্রথম অভিনয় করেছিলাম কোলাঘাটে, যখন 5 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, 5 বছর বয়সে তুমি অভিনয় করছো? হ্যাঁ, তার মানে 78 বছর প্রায় হয়ে গেল তোমার অভিনয় করা। তা তো হলো। বাবা, সেটা তো হলো। এখন তো অনেকে ডাকে ঠাকে, কোন দিন মরে টরে যাবো, সম্বর্ধনা। টাচুড টাচুড। 22শে মার্চ নাটক নামছে, তুমি বলছো কোন দিন মরে টরে যাবো? না, সেই জন্য তো সম্বর্ধনা দেয় খালি আমাকে বিভিন্ন জায়গা থেকে, সেটাই বলছি আর কি। তুমি উৎপল দত্তের কাছে কিভাবে এলে গো? উৎপলদার কাছে এসছি, আমার যে মামার বাড়ি টালিগঞ্জে ছিল, মামারা সবাই পলিটিক্যাল মাইন্ডেড ছিল। তা 7 বছর বয়স যখন, আমি তো দিদিমার দুধ খেয়েই মানুষ, ওখানে টালিগঞ্জেই থাকতাম। তা এসইউসি পার্টির ওখানে জন্ম হলো মামার বাড়িতে। তাপস মামা আসতেন, তাপস সেন। আচ্ছা। তাপস সেনই আমাকে উৎপলদার কাছে নিয়ে গেলেন, বললেন তুই নাটক করবি, চল। তখন তো এলটিজির যুগ, মানে উৎপলদা তখন ওই তিতাশিকটি নদীর নাম করছেন, মিনার ভাই। হ্যাঁ, তা গেলাম। তাপস মামার হাত ধরে, তখন শো শুরু হয়নি। তা উৎপলদা কোণের একটা ঘরে বসতেন। আচ্ছা, সেই ঘরটা এখন আর নেই। পুরনো মিনার্ভা, পুরনো মিনার্ভা ভেঙে গেছে, ভেঙে ফেলেছে। ওই প্রথম দেখা উৎপলদার সাথে। কি বললেন প্রথম? আমি তো এই বড় বড় রাগি রাগি চোখ দেখে আমার মানে তখন হয়ে গেছে, সব গুলিয়ে গেছে। উনি বললেন নাম কি? আমার নাম, বাবার নাম সব ভুলে গেছি। অনেক কষ্টে মনে করে করে বললাম যে ছন্দা। বলে ছন্দা কি? তা আবার ভুলে গেছি। অনেকক্ষণ পরে আমি বললাম চট্টোপাধ্যায়। খুব গুরুগম্ভীর গলায় বলেছিলেন, নাম বলে পদবিটাও বলতে হয়, বুঝলে? বুঝলাম। তখন আমার মিনার্ভার সবার জন্য ওই 1 বাটি করে মাংস স্টু এসব দিত, আর রুটি দিত, মাংস, পেঁপে, পেঁয়াজ এইসব দিত, সব ওই সবার জন্যে, সব খেয়ে নামতো। তারপরে উৎপলদা সেই দিনই ক্রাউড সিনে ঝুড়ি মাথায় আমাকে সিনে ঢুকিয়ে, মানে সেদিনই উইদাউট আচ্ছা, ক্রাউড সিনে। এই তোমার রুটি মাংস এই স্টুয়ে খাওয়ার কথাই মনে পড়লো। তুমি নাকি 1 কেজি মাংস একা খেতে অল্প বয়সে, আর কটা রুটি? 25টা রুটি রাত্রিবেলা। হ্যাঁ, রিহার্সাল করে ফিরে ফিরে কি সর্বনাশ! তারপর খেয়ে দিব্যি হজম হয়ে যেত। বাবা এসে বলে যে এ তো হাতি হয়ে গেছে। বাবা তো ডাক্তার ছিলেন। হ্যাঁ, মা করেছেন কি না, দিদিমাকে বলছি। দিদিমা খুব না খাইতে চাইতো, কি করবো, এই আর কি, এইরকম। আচ্ছা, তোমার মা তো, আমি তো মাসিমার গান শুনেছি, অসাধারণ গলা ছিল। মা শিখতেন কার কাছে যেন বলেছিলেন? সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়। ও ও আচ্ছা। গীতবিতানেও শিখেছে, অল ইন্ডিয়া মিউজিক কলেজেও শিখেছে। সিদ্ধেশ্বর মুখার্জির কাছেই মায়ের একদম হাতে খড়ি। মানব মামা মানে ওই মায়ের গুরু ভাইয়ের মতো। আচ্ছা আচ্ছা। তা মানব মামা যখন বিয়ে করেছিলেন, সবাই তো বলছে মানব মামার গান শুনবে, গান শুনবে। বাসরে? হ্যাঁ হ্যাঁ, বাসরে। তা মানব মামা তখন খুব একটা ভালো হারমোনিয়াম বাজাতে পারতেন না, তা মা হারমোনিয়াম বাজিয়েছিলেন। আচ্ছা।
মা হারমোনিয়াম বাজিয়েছিলেন আর মানব মামা গেয়েছে। ভাবা যায় মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বিয়ের বাসরে উনি গাইছেন আর মাসিমা বাজাচ্ছেন। মা বাজাচ্ছে। গানটা কি ছিল তোমার মনে আছে? গানটা যত সময় আমার মায়ের কাছে শোনা। তুমি তখন হওনি? না না, আমি কি করে হলাম, হয়নি। তা, গানটা যতদূর ছিল, ও আমার চন্দ্র মল্লিকা বুঝি চন্দ্র দেখেছে, বুঝি কোন শুক্লা পঞ্চমী চোখে স্বপ্ন এঁকেছে, ও তার সবুজ পাতা দোলে, ও তারা বুঝিয়া ভোলে, ও তার সবুজ পাতা দোলে, ও তারা বুঝিয়া ভোলে, ও তার অঙ্গ ভঙ্গিমায় বাতাস ছন্দ রেখেছে, ও আমার চন্দ্র মল্লিকা বুঝি চন্দ্র দেখেছে। আচ্ছা ছন্দদি, তোমার এখন এই ফর্ম, হ্যাঁ যৌবনে কি ছিলে? লোকে বলতো আমি নাকি দেখতে ভালোই। শুধু ভালোই বলতো? যাত্রায় আমার নামের আগে টাইটেল বসতো। কি কি? মর্তের উর্বশী, মর্তের অস্পরি, ছন্দা ছাট্টা। অস্পরি মানে? অপসরি। নদীর মালিকরা আমাকে নিয়ে লটারি খেলতো। আমি শুনেছি এটা। যে সব থেকে বেশি দর দেবে সে বছর আমায় টপি পাবে। টপি পাবে মানে? যাত্রার হিরো হিরোইনদের বলা হয় টপ টপি, স্টার স্টারনি। রে বাবা, শেরনি গোছে শোনাচ্ছে না? ছিলাম, সেই নিয়ে ছিলাম, নিজে গাড়ি ড্রাইভ করতাম, যাত্রার বাস অব্দি চালিয়েছি। হ্যাঁ, ওই অলিম্পিয়ায় আমার সই চলতো। হ্যাঁ, নিজে গাড়ি ড্রাইভ করে বন্ধু বান্ধব নিয়ে অলিম্পিয়ায় জিন টিন খেয়ে তারপরে ওই সই করে চলে আসতাম। নিমাই মানে আমার স্বামী মাস কাবারে বিল মিটিয়ে দিয়ে আসতো। তুমি অত বছর আগে ওই রকম একটা লিবারেল লাইফ লিড করতে? সুইমিং ক্লাবে সাঁতার কাটতাম, বলরুম ডান্স ঠিকটা বচ্চুক দশের কাছে। আচ্ছা, নাচতে তখন ওই বলরুম? হ্যাঁ, ওই চাচা রাম্বা সাম্বা, ফক্সট্রট, তারপরে 1 2 ছা ছা ছা, 1 2 ছা ছা ছা, এইসব করতাম খুশি। তারপরে কফি হাউসে আড্ডা মারতাম। কাদের সঙ্গে গো? ওই কবি অমিতাভ দাশগুপ্ত, তারপরে পূর্ণেন্দু পত্রী এদের সঙ্গে। তারপরে মৃণাল দা, মৃণাল সেন, মৃণাল সেন গীতাদির বাড়িতে যেতাম রোববার দুপুরবেলা। ঋত্বিক ঘটক, হরিশতন দাশগুপ্ত, বিজন ভট্টাচার্য খুব কাছের লোক ছিলেন, একদম আত্মীয়ের মতো। মানে এই বাড়িতে তোমার প্রচুর মানুষ, বিখ্যাত মানুষ এসেছেন। কে কে এসেছেন বলো একটু? এসেছেন সুনীল গাঙ্গুলি, এরা তো এসেছেন। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, আচ্ছা শ্যামল গঙ্গোপাধ্যায়, অমল পালেকার। আরে বাপরে বাপ, সব এসছে। তো এইটা তো তোমার মেজাজে তো বসাই যাবে না গো। এত বিখ্যাত মানুষের পদধূলি পড়েছে। আচ্ছা, অরিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোমরা যখন যাত্রা দল খুললে তুমি তো অভিনয় করেছো, একটু ওর কথা বলো। অজিতার সঙ্গে তবে রেডিওতেই কাজ করেছি নাটক প্রথমে। হ্যাঁ, প্রথমে রেডিও করতাম। আর আমি নিজে যখন দল করলাম তখন কাশ্মীরি কলি বই হলো পালা, স্ক্রিপ্ট করেছিলেন, স্ক্রিপ্ট ছিল শৈলেশ গুহনীয়। আচ্ছা, তো অজিতদা ছিলেন মেন রোল, আমি হিরোইন, সুপার ডুপার হিট হয়েছিল। তারপরে উনি করেছিলেন নটি বসন্ত সেনা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্ক্রিপ্ট ছিল কুমার রায়ের, বহুরূপী কুমার রায়। হ্যাঁ আচ্ছা। আর ডিরেকশন দিয়েছিলেন অমর ঘোষ, সার্কারিনার। হ্যাঁ, অসাধারণ সব বই আছে ও থিয়েটারের উপরে। খুব আধুনিক ভাবনার পালা ছিল। আচ্ছা আচ্ছা। মানে এখনকার থিয়েটারে যেমন হয় তখনও অ্যাক্টররাই সব সেট সরাতো। ও, যাত্রাতে ওটা ইন্ট্রোডিউস করিয়েছিলেন উনি। এমন ভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, অ্যাক্টররা বেরোর সময় হয় খুলে দিত, নাই জুড়ে দিত, একটা করে পোরশন। আচ্ছা, সেট বদলে যেত। ও খুবই আধুনিক ভাবনার পালা। কুমারদা বহুরূপীর মানুষ ছিলেন, কাজে সেইভাবেই ভেবেছেন।
আচ্ছা, তুমি তো খুব অল্প বয়সে একবার আমাকে বলেছিলে, মনে আছে, তুমি যে ঠাকুরদাস মিত্রর সঙ্গে অভিনয় করেছিলে শাহজাহান। পিয়ারা পিয়ারা করেছিলাম। 7 বছর বয়সে কি পিয়ারা করেছিলে? না, পরে করেছিলে? পরে 13-14 বছর বয়স। আর 7 বছর বয়সে করেছি সিপার। সিপার তখন অহিন্দ্র ও চৌধুরী অহিন্দ্র শাহজাহান চৌধুরী। করেছিলেন। আচ্ছা, ও হ্যাঁ। কি বলছিলেন মজার হ্যাঁ, কিছু? হ্যাঁ, অহিন্দ্র চৌধুরীর একটা মজার ব্যাপার ছিল। উনি অভিনয় করতে করতে বলতেন ফোকাস, লাইট লাইট লাইট, সব ভালো তার মুখে পেরে যেত। আচ্ছা, তুমি তো জাহানারা করেছো অনেকবার শাহজাহানে, হ্যাঁ, হ্যাঁ, তো সেটা কি অ্যামেচার ক্লাবে বা অফিস ক্লাবে? আমি চালু করেছি। তো জাহানারার ওই যে সে বিখ্যাত দরবারের কোর্ট সিন যেটা, জাহানারা অরঙ্গজেবের দরবারে এসেছে। এইবারে বন্দি শাহজাহান, মানে বন্দি করার পর শাহজাহানকে অরঙ্গজেবের সমস্ত অধর্মের বিচার চাইতে সমস্ত আমির ওমরাওরাও আছেন। একবারে জাহানারা অরঙ্গজেবের মানে ওই রাজদরবারের মুখোমুখি দাঁড়িয়ে বলছেন, আমি একবার তোমাদের মুখোমুখি জিজ্ঞেস করতে চাই, তোমরা তোমাদের সেই বীর দয়ালু প্রজাবৎসল সম্রাট শাহজাহানকে চাও, না এই ভণ্ড পিতৃত্বহী পরস্যপারী অরঙ্গজেবকে চাও, যেন এখনো ধর্মলুপ্ত হয়নি, এখনো চন্দ্র সূর্য উঠছে, এখনো পিতা পুত্রের সম্বন্ধ আছে, ক্ষমতাকে এতই তৃপ্ত হয়েছে। তারপরে এইসব আছে আর কি, ভুলে গেছি। একদম শেষটাতে এটা কি ছিল? ও তোমরা অরঙ্গজেবকে ভয় পাচ্ছ, এটা কি ছিল না? ও বলো। ও তোমরা অরঙ্গজেবের ভয় করছো? কে অরঙ্গজেব? তার 2 বাহুতে কত শক্তি, তোমরাই তার বল। তোমরা ইচ্ছা করলে তাকে ওখান থেকে টেনে নামিয়ে পঙ্কে নিক্ষেপ করতে পারো, ইচ্ছা করলে যা খুশি করতে পারো। তোমরা যদি এখনো সম্রাট শাহজাহানকে ভালোবাসো, সিংহ স্থবির বলে পদ আঘাত করতে না চাও, তোমরা যদি মানুষ হও, বলো সমস্যারে জয় সম্রাট শাহজাহানের জয়। মাঝখানটা ভুলে গেছি। ঠিক আছে, এইটা যে মনে রেখেছো চমৎকার। ওই শাহজাহানের সংলাপ থেকেই বলতে ইচ্ছে করে, চমৎকার, আবার বলি চমৎকার। না, জাহানার করতেন সরজু। ওর তো বিখ্যাত সরজু বলা, দারুণ করতেন না? আর দারুণ। আমি যখন দেখেছি তার অনেক বয়স, কিন্তু তখনও কি কণ্ঠ, দাঁড়াবার কি তৃপ্ত ভঙ্গি, হ্যাঁ, ঘাটটা একটু বেঁকে যখন বলতেন সংলাপগুলো, হ্যাঁ, তখন মনে হতো স্টেজে আর কেউ নেই, সব আলো তাঁর মুখে। ওই স্টেজে শুধু একা জাহানারা দাঁড়িয়ে, যে না দেখেছে বিশ্বাস করবে না। কিন্তু এইগুলো শুনে না সত্যি নিজেদের একটা যে হতভাগা জেনারেশন বলে মনে হয়। না, সরজুমার খুব ভালো গুণ ছিল, আর একটা কি, খুব ভালো মেকআপ বুঝতেন। আচ্ছা, তখন তো নিজেদের মেকআপ নিজেরা করতে হতো। কেদার রায় বই হচ্ছে, আমি রত্না করছি, সরজুমা করছেন সোনা, মানে 16 বছরের কিশোরী বিধবা। আচ্ছা, হ্যাঁ, তখন কিন্তু তার বয়স 70 বছর বয়সে উনি 16 বছরের কিশোরী রোল করছেন। এই যে প্রথমে সে ব্রাউন পেন্সিল দিয়ে সব ঢেকে দিল, এইসব ঢেকে দিল, তার কাপড়ের পাটটা দিয়ে এমন ভাবে এখানে দিলেন না, মানে গালের ভাঁজ সব ঢেকে দিলেন আর কি, এইভাবে ঢেকে দিলেন। ও মানে ওই বয়সের ভাঁজটা চলে গেল। বয়সের ভাঁজটা চলে গেল। আচ্ছা, বড় করে চোখ আঁকলেন, এই কাপড়টা টেনে কপাল ছোট করে দিলেন, ব্যাস 16 বছরের কিশোরী বিধবা। আর কণ্ঠস্বর যেন বাঁশি বাজছে। আমি রেকর্ডে শুনেছি, কি গলা, কি অসাধারণ গলা। আচ্ছা, তুমি কি নিজের মেকআপ যখন এসছো তখন তুমি কি নিজের মেকআপ নিজে নিতে না তখন? না, তখন তো মেকআপ ম্যান এসে গেছে। ও আচ্ছা, এখন তো আবার মেকআপ আর্টিস্ট বলতে হয়। আচ্ছা, এটা আমি জানি না, ম্যান বললে কি সম্মান যায়? ম্যান মানে তো মানুষই। এই যে আমাদের থিয়েটারে ছিলেন অনাথদা, খুব গুণী, তাকে তো সবাই মেকআপ ম্যানই বলতো। অনাথদার একটা দারুণ গুণ আমি বলছি। একবার বিজনদা, মানে বিজন ভট্টাচার্য ডেকে পাঠালেন দেবী গর্জন নাটক, আর ওই যে ক্যালকাটা থিয়েটার গ্রুপ, গিরি চরিত্রের জন্য। কিন্তু গিরির বয়স হচ্ছে 70, আমার বয়স 19-20। এইবারে অনাথদা করল কি, বাড়ি থেকে বার্লি জাল দিয়ে এনে আমার মুখে হাতে পায়ে সব মাখিয়ে টাকিয়ে বল, তুই রোদে বস। খানিকক্ষণ পরে দেখছি কি সেই বার্লিগুলো চামড়ার উপর ফাটতে শুরু করলো, ফেটে ফেটে গেল। বয়স কিন্তু অটোমেটিক বেড়ে গেল, 70 হয়ে গেল। হ্যাঁ, কি গুণ,
ভাবা যায়। এখন হলে প্রস্থেটিক মেকআপ করতে হতো, মানে কি টাকা দিয়ে করতে হতো। কি কল্পনা শক্তি, কি ইমাজিনেশন, না কি ক্রিয়েটিভিটি। আচ্ছা, তুমি শাহজাহান বলছিলে না, পিয়ারা করেছো, তো পিয়ারার গান একটু মনে আছে, শোনাবে? পেয়ারা গান মনে আছে, ওই গানটা আমি যখন পেয়ারা করতাম তখনই গাইতাম। গানটা একটু শক্ত তো, অনেকে গাইতে চাইতো না। একটু গাও প্লিজ। গাইছি। তুমি বাঁধিয়া কি দিয়ে রেখেছ হৃদয়ে, আমি পারি না যেতে ছাড়ায়, এ এ এ এ তুমি বাঁধিয়া কি দিয়ে। আমি ক্লাসিক্যাল শিখেছিলে নাকি গো? ক্লাসিক্যাল একবার লালবাই করেছিলাম। যাত্রায় না থিয়েটারে? না, নাটকে। নাটকে। লালবাই করতে গিয়ে ওই ওস্তাদ দবির খাঁ সাহেব, ও বাবা, হাই সেকেন্ডারি থাকতেন। আচ্ছা, হাই সেকেন্ডারি ওই একদম মুখটায় 3 তলায় আচ্ছা থাকতেন। আচ্ছা। তো খুব পান খেতেন, এই লম্বা চড়া মানুষ, ফর্সা। আমি ওনার কাছে তালিম নিয়েছিলাম, কারণ গানটা গাইতে বেশ যেটুকু দরকার আমার তো তা ছিল না, আমি তো শুনেই গাই, খাম্বাজের ওপর গিয়েছিলাম। কি একটু শোনাও। तुम जब कदर नाही बोलो, नहीं बोलो हमसे, तुम जब कदर नाही बोलो। क्या बात, क्या बात। কি তোমরা এনকোট টেনকোট তখন তো প্রচন্ড পেতে না, মানে যাত্রায় বেশি বেশি হতো। যাত্রায় পেয়েছেন, কারণ নাটকেও পেয়েছি। কোন নাটকে? ওই অপূর্ব আমাদেরই নাটক। সেরকম মজার কাণ্ড আপনাদের বলি, সেটা হচ্ছে যে চন্দাদি অপূর্ব সতী নাটকে পাঠ করছেন, তো তাতে একটা গান ছিল, তো সেই গানটা গাইবার পর প্রথম শোতে হঠাৎ দর্শক থেকে এনকোর এনকোর, এবং সত্যি ছন্দিকে গানটা গাইতে হলো আবার। বাংলা থিয়েটারে এরকম ঘটনা ঘটেছে কিনা আমি অন্তত চোখে দেখিনি। তুমি একটু গানটা শুনিয়ে দাও না। হ্যাঁ, শুনিয়ে দিচ্ছি। তো একটু কয়েকটা ডায়লগ বলি। হ্যাঁ, বলো বলো, নিশ্চয়ই নিশ্চয়ই। তো চরিত্রটা ছিল, মানে নাম হরমণি, চরিত্রটা ছিল পড়ন্ত বেশ্যা। কোনো উপায় নেই, মেয়েকেই কাজে লাগাবে, সেই জন্য একটি ছেলেকে টোপ দিচ্ছে। বলছে, তোমার নাম কি বাবা? আমার নাম চন্দ্রকেতু। হ্যাঁ বাবা, আমার বাপের নাম ওই যে ওইটা। তা আজ বলতে তুমি আমার বাপ হলে কেমন বাবা? কলেজে যাবো তো, কলেজে যাওয়ার সময় আকার পর আমাদেরকে চেয়ে যেও কেমন বাবা? তাহলে আসি, দেখো যেন ভুলো নে। পাখি টোপ গিলল, এবার আনন্দে আমি গাইছি, আয়না পাখি পোষনা দাঁড়ে দানা রেখেছি, আয়না পাখি পোষনা দাঁড়ে দানা রেখেছি, চুটকি সোনা শিখলে রূপর গড়িয়ে রেখেছি, চুটকি সোনা শিখলে রূপর গড়িয়ে রেখেছি, আয়না পাখি পোষনা দাঁড়ে দানা রেখেছি, আয়না পাখি পোষনা দাঁড়ে দানা রেখেছি। এটা আশ্চর্য জিনিস হতো, এবং ছন্দাদি নাচতেন, এখানে তো বসে করছেন, ওই থালাটা নিয়ে একদম পুরনো নাচের ঢঙে নিয়ে বেরিয়ে যেতেন। প্রত্যেকটা শোতে আমরা 5 মিনিট আগে থেকে বলতাম যে অবধারিত হাততালি আসছে আসছে আসছে, এবং প্রচুর হাততালি। একদম প্রথম এনকোট মনে আছে? ওই ইয়ে হয়েছিল ওই নট্য কোম্পানিতে। আচ্ছা, বিদ্যাসাগর পালা, সূর্য দত্ত ডিরেকশনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পঞ্চানন মিত্রের সুরে সুরে গেয়েছিলাম। ওটা কি তোমার প্রথম যাত্রা? হ্যাঁ, নট্য কোম্পানিতে প্রথম যাত্রা বর্ধমান রাজবাড়িতে হয়েছিল। ও তখন মাইক্রোফোন এসে গেছে, অনেক লোক একসঙ্গে এনকোর দিচ্ছে, মানে আমার যে কি আনন্দ হয়েছিল, মনে হয়েছিল যে ওইটুকুর জন্য বেঁচে থাকা সার্থক। সবাই বলছে, আবার গাইলাম, 2 লাইন গাইছি, গায়ের মাটি প্রণাম নাও, তোমার পায়ে শান্তি দাও, গায়ের মাটি প্রণাম নাও, এরকম সুর ছিল। আচ্ছা, যাত্রা তুমি করতে গেলে কিভাবে? কোথায় যাত্রা? হ্যাঁ, প্রবোধ বন্ধু অধিকারী নিয়ে এলেন,
আচ্ছা, যাত্রা যাকে বন্ধু। যাত্রা হ্যাঁ। বন্ধু বলতেন সবাই। তখন আমি আমার নির্মলেন্দু চৌধুরীর ওখানে ওই ময়মনসিংহ গীতিকা থেকে মলুয়া করছি, গান আর আচ্ছা অভিনয় করে। আচ্ছা আচ্ছা, গীতিনাট্য। হ্যাঁ, গীতিনাট্য। গীতিনাট্য। কিন্তু আমি ময়মনসিংহ গীতিকা থেকে যাত্রা আমি করেছি মহুয়া। ওইটা তোমার ভীষণ হিট, মহুয়া পালা। হ্যাঁ হ্যাঁ, ভূপেন গান। হাজারিকার সুর আচ্ছা আর শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। আচ্ছা। বেদের মেয়ে হ্যাঁ মনে পড়ছে। হ্যাঁ। আমি মহুমা সুন্দরী, আমি মহুমা সুন্দরী, আমি মহুমা সুন্দরী, আমি মহুমা সুন্দরী, আমি আসমানে চাঁদ, আমি রূপসী ফাঁদ, আমি আসমানে চাঁদ, রূপসী ফাঁদ, নাচে গানে ভরে, আমি মহুমা সুন্দরী, আমি মহুমা সুন্দরী, আমি মহুমা সুন্দরী, আমি রঙিন প্রজাপতি, আমি রঙিন প্রজাপতি, আমি পাখনা মেলে উড়ে কেউ ধরতে আসে যদি, আমি রঙিন প্রজাপতি, আমি রঙিন প্রজাপতি, আমি পাখনা মেলে উড়ে কেউ ধরতে আসে যদি, বুকের গোলাপ হাওয়ায় দোলে দোলে দোলে, পরাগ মেঘে ভ্রমর ভোলে ভোলে ভোলে, বুকের গোলাপ হাওয়ায় দোলে দোলে দোলে, পরাগ মেঘে ভ্রমর ভোলে ভোলে ভোলে, ও আমার মুখের হাসি মোহনবাসী, আমি জাদু করি, আমি জাদু করি, আমি মহুয়া সুন্দরী। তুমি সত্যিই জাদুকরি, সত্যিই জাদুকরি। এখনো এই বয়সে তুমি যেটা করলে, যাকে বলে ভাও বাতলানো, বসে বসে যেটুকু করলে না, তাতে আমি তোমার যুবতী বয়সে, করতে হবে, করবো, সে তো দাঁড়িয়ে করবে, আমাদের নাটকে করবে, কিন্তু এখন যেটুকু করলে তাতেই আমি কিন্তু সেই যুবতী পরমা সুন্দরী ছন্দাদি সেই ঝলক কিন্তু পেলাম। অসাধারণ অসাধারণ। আচ্ছা, তুমি ছন্দাদি উত্তম কুমারকে চিনতে না? উত্তম দার ডিরেকশনের নাটকে কাজ করেছি। ও, তুমি উত্তম কুমারের সঙ্গে কাজ করেছো? একটু বলো গল্পটা। চরিত্রহীন হলো শরৎচন্দ্রের। হ্যাঁ, শরৎচন্দ্রের শিল্পী সংসদে, তখন শিল্পী সংসদ। তো ওখানে আমি সরোজি করেছিলাম। উত্তম দা ডিরেক্টর ছিলেন। উত্তম দা খুব ভালো গান গাইতেন। হুম হুম হুম। হারমোনিয়াম টেনে বসে আমাকে গান তুলিয়েছিলেন। কোন গানটা? বুঝি ডেকেছিলে নীরব রাতে, কওনি কথা দাওনি সারা, হয়তো ছিলে পাশে পাশে, বুঝি ডেকেছিলে নীরব রাতে। তোমাকে না অর্ধেক মেয়ে হিংসে করছে এটা শুনে, যে উত্তম কুমার তোমাকে পাশে বসে হারমোনিয়াম কোলের উপর টেনে উনি তোমায় গান তোলাচ্ছেন। হ্যাঁ, কম্পোজিশন করাতেন যখন আমি সাবিত্রী করতাম। ও, তুমি সাবিত্রীও করেছিলে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সেই সতীশের সঙ্গে সিনটা, হ্যাঁ। সতীশে আঁচল টেনে ধরছে, আরে বাপরে, আর সাবিত্রী আঁচল ছাড়িয়ে নিয়ে চলে মানে উত্তম কুমার তোমাকে ছুঁয়ে সব দেখাচ্ছেন। হ্যাঁ। এটা ভাবলেও আমাদের গায়ে কাঁটা দেয় এখন, জানো তো। ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, শুনেছি। পরোপকারী মানুষ ছিলেন, খুব নিঃশব্দে উপকার করতেন মানুষের, না? এবং উনি খুব প্রতিবাদ করতেন। আচ্ছা। সত্যি সত্যি, মিথ্যে মিথ্যে। ওই একবার ওই বিশ্বরূপা থিয়েটারে সাহেবী গোলাম হলো, তখন বেনুদি করেছিলেন পটেশ্বরী আর আমি যাত্রায়। ওই একই একই রোল, মানে তুমি পটেশ্বরী যাত্রায়, উনি থিয়েটারে, বেনুদি এতে বিশ্বরূপাতে। হ্যাঁ। তো উনি বলছেন যে, শোনো, এবছরে দিশারি পুরস্কারটা বেনুকে নয়, ছন্দাকে দাও ওই চরিত্রের জন্য, কারণ যাত্রায় বেশি পরিশ্রম। সে বছর দিশারি পুরস্কারটা কিন্তু আমি পেয়েছিলাম। সত্যি, মানে এটা ভীষণ নোবেল একটা মাইন্ড ছিল, না? পেয়েছিলাম। তোমার সঙ্গে এমনি কিরকম বন্ধুত্ব ছিল উত্তম কুমারের? খুবই ভালো, আমাকে খুব স্নেহ করতেন। আমি না ছোট না, ছবি তুলেছেন আমার সঙ্গে একসঙ্গে, সেই ছবি মনে করে নিচে সই। ওইটা বলেছিলে, বা তখন তুমি বোধহয় জহর রায়ের সঙ্গে। হ্যাঁ, জহরদার সঙ্গে সুবর্ণ গোলক নাটক করি। তো জহরদা একদিন বলে যে, ছন্দা চল উতুর সঙ্গে দেখা করে আসি। উতু 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 বলতেন উত্তম কুমার। তখন উনি অগ্নিশ্বরের শুট, মানে শুট করছিলেন। আচ্ছা। সেটে গেছি, বলছে, আরে তোমরা তো সব থিয়েটারের লোক, আমি সিনেমা করতে করতে স্টেজের ইন আউট ভুলে গেছি, চলো একটা ছবি তুলি। হ্যাঁ, ছবি তুললাম, আমি তো ভুলেই গেছি। তা আমি সুবর্ণ, তোমরা তিনজন ছবি তুললে? হ্যাঁ, তিনজনের ছবি তুললাম। আমি উত্তম দা প্রথমে,
জহরদা মাঝখানে। আরে বাবা, তো উনি পাঠিয়ে দিয়েছেন হুম। নিচে সই টই করে, মনে করে আমাকে পাঠিয়ে দিয়েছেন। বোঝ কি এই হচ্ছে অবস্থা। উত্তম কুমার। হ্যাঁ, উত্তমদা খুব সম্মান করতেন, মানে হুম। শিল্পীদের খুব সম্মান দিতেন। ওই জন্য অত সম্মান নিজে পেয়েছেন। অন্যকে সম্মান না করলে কি সম্মান পাওয়া রাস্তায় যায়? ডেকে বলতেন, মাঠ কেমন চলছে, মানে উনি যাচ্ছেন ফুটপাত দিয়ে হাঁটছি, গাড়ি হ্যাঁ। দাঁড়ালো, মানে উনি গাড়িটা থামালেন তোমায় দেখে? আচ্ছা। থামালেন, থামিয়ে বলছেন সব খবর রাখি, সব খবর রাখি, মাঠ কেমন চলছে, বেরিয়ে গেলেন। হ্যাঁ, এইসব করতেন। তুমি তখন ওইসব মানুষদের সঙ্গে কাজ করেছো, কার সঙ্গে করনি? পারি সান্যাল থেকে শুরু করে নামগুলো একটু বলো, কার কার সঙ্গে কাজ আচ্ছা, করেছো? কাজ করেছি তো অনেকের সঙ্গে। নৃপতি চট্টোপাধ্যায় তো আমি অনেক পরে এসেছি। হুম, হ্যাঁ, জহরদার সঙ্গে করেছি, হুম, তারপরে সরোজমা, মলিনা দেবী, হুম, হুম। আচ্ছা, তারপরে কানন কানন দেবী, মানে বর্দি বলে ডাকতাম। আচ্ছা, কাননবালা মানে হ্যাঁ, কানন বর্দি বলে বর্দি। ডাকতাম। ওখানেও শেষ রক্ষা হয়েছিল, আমি ওখানে ইন্দুমতি করেছিলাম। ওই ইন্দুমতির গানটা দারুণ না? হুম, কি জানো? নয়ন রে খুঁজে বেড়ায়, পায় না ঠিকানা, হায় রে ওরে যায় না কি জানা, ওরে যায় না কি জানা, অলোক পথেই যাওয়ায় আসা, শুনি চরণ ধ্বনির ভাষা, অলোক পথেই যাওয়ায় আসা, শুনি চরণ ধ্বনির ভাষা, গন্ধে তারে হাওয়ায় হাওয়ায় রইল নিশানা, হায় রে ওরে যায় না কি জানা। একটু একটু পার্সোনাল প্রশ্ন করব। বলো। সেটা হচ্ছে যে এই তো তোমার নয়ন কি কখনো ওইসব ঠিকানা ঠিকানা খুঁজে পায়নি? না, প্রেম না, প্রেম প্রেম টেম সে হয়েছে? তো অনেক অনেক প্রেম করেছি, প্রচুর প্রেম করেছো? প্রচুর প্রেম আরে না। করেছি। বিয়ের পরেটারও প্রেম হয়েছে। আচ্ছা। তবে নিমাই আমার খুব বন্ধু হুম, ছিল, হুম, হুম। কাউকে ভালো লাগলে সোজা ওকে এসে বলে দিতাম। নিমাইদা কিছু মানে মাইন্ড করতেন না এগুলোতে? না না, ওসব, ও আমার সবচেয়ে বড় বন্ধু ছিল, যা কিছু করতাম সব নিমাইকে বলতাম। নিমাইদা চলে যাওয়াটা একটা বড় শখ। হ্যাঁ, বিরাট ব্যাপার। নিমাই চলে গেল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে আমার বুকেই শেষ নিঃশ্বাস ফেলেছিল। হ্যাঁ, নিমাই হঠাৎই চলে গেল। কেমন, আমি তো এমন হয়েছে আমার যে আমি কখনো কাঁদিনি, এমনকি নিমাই যখন চলে গেল তখন আমি কাঁদিনি। কেমন, এই বুকের ওপর মাথা রেখে নিমাই চলে গেল। ধরিতে গেলাম আমি শ্যামসুখ পাখি, জানা তো ছিল না পাখি জানে কত ফাঁকি, ধরিতে গেলাম আমি শ্যামসুখ পাখি, কত আশা ছিল মনে রয়ে গেল আখি কোণে, কত আশা ছিল মনে রয়ে গেল আখি কোণে, জলে ভেজা আখি তবু ফিরে ফিরে ডাকি আয় ওরে, আয় ফিরে শ্যামসুখ পাখি, ধরিতে গেলাম আমি শ্যামসুখ পাখি, জানা তো ছিল না পাখি জানে কত ফাঁকি, ধরিতে গেলাম আমি শ্যামসুখ পাখি। নিমাইদা সত্যি খুব মানে চলে যাওয়াটা তোমার কাছে খুব বড় একটা লস, কারণ তুমি একজন বড় সঙ্গী হারালে, শুধু স্বামী নয়। নিমাইদা যাত্রা দল খুললেন কেন? যাত্রা দল করলো কারণ তখন ওর ব্যবসা যে করছিল, বাসের ব্যবসা, তখন ফেল করলো। তাই ওর মাথায় ঢুকলো যে যাত্রা দল করবো, বাইরের
লোকেরা যখন আমাকে ভাঙিয়ে এত লাভ করছে, তো ঘরেতেই দল হোক, আমি হিরোইন। আমি বারণ করেছিলাম, শোনেনি। প্রথম প্রথম তো সুপার ডুপার পালা, তারপর তো 2টা অ্যাম্বাসাডার কেনা হলো, কালো একটা লাইম কিং। তো যখন যেমন মনে হতো, তখন তো গাড়ি চালাতে জানতাম, চালিয়ে চলে যেতাম। তখন যাত্রার টাকা নগদে আসতো, খুচরো আসতো অনেক। আচ্ছা। তো নিমাই আর জিবু মানে আমার বড় ছেলে সব কালেকশন করে আনতো। সারা রাত ধরে পয়সা গুনতো, ট্রাঙ্ক বোঝাই টাকা সব। চুম পয়সা গুনতো। সে আলাদিনের প্রদীপ পাওয়ার মতো অবস্থা হয়েছিল আর কি। তারপর মানে সেটা আমি শুনেছি তুমি মানে সত্যি মিথ্যে আমি জানি না, তুমি বলো যে 71 সালে তুমি। হ্যাঁ, 71 সালে আমি 50,000 অ্যাডভান্স পেতাম। 50,000 টাকা অ্যাডভান্স পেতে? বছরে মাইনে পেতাম আমি 5 লাখ। আরে বাপরে, 71 সালে 5 লাখ মানে তো অনেক টাকা গো। হ্যাঁ, অনেক তুমি টাকা। কিচ্ছু জমাতে পারোনি? আমি তো কিছু বুঝতামই না, যা রোজগার করতাম সব নিমাইকেই দিয়ে দিতাম। হ্যাঁ, আমার নিজের আর কি খরচ, কোনো খরচই ছিল না, আমি কিচ্ছু বুঝতাম না। এই করে করে তো সবই গেল, গাড়ি গেল। তারপরে মামার মা নাকতলায় 2 কাঠা জমি দিয়েছিল। তারপর আমার বিয়ের সময় ঠাকুমা, মা, দিদিমা সবাই মিলে 72 ভরি সোনা দিয়েছিল। সবই গেল, সেই আগে আমি আর এখন সোনা ছুঁই না। তারপর নিমাই চিৎপুরে ধার শুরু করলে এদিক ওদিক, ব্যাস সব ভোজবাজির মতো উড়ে গেল। তুমি কিছু বললে না, জমি গয়না সব দিয়ে দিলে? কি করব, সংসার, ওষুধ বিশুধ, তারপর গদির মালিকদের সঙ্গে কথা বলা, সব তো নিমাই করতো না। তখন তো বুঝতে পারছি যে নৌকোর তলা ফুটো হয়ে গেছে, যেখানে সই করতে বলছে করে দিচ্ছি। গয়নার বাক্স নিয়ে নিমাই চলে গেল বড় বাজারে বেচতে। কি করব, আমারই সংসার, আমারই স্বামী, আর নিমাই না হলে তো আমি সন্ধ্যা চট্টোপাধ্যায় হতাম না, এটা তো ঠিক। হ্যাঁ, নিমাইদা তখন তো ডিটিপি আসেনি, আমি নিজে দেখেছি তোমার সমস্ত নাটকের পাঠ লিখে লিখে ওই 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 আলমারিতে সব আছে আছে, সবই সবই করেছি ঠিকই। ঠকে গেছিলেন বোধহয় আমি না? ঠকে গেছিলেন। তারপর জিবুকে তো আমার বাবা মা নিয়ে চলে গেল, ওখানে উচ্চ মাধ্যমিক পড়ালো, ও পরিবার পেয়েছিল, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেল। কিন্তু কানু তো ছোট, ওকে তো ওর, আমি তো বাড়িতেই থাকতাম না। তারপরে মানে শুরু হলো পাওনাদারদের আসা যাওয়া। আর নিমাই তো আমাদের ফেলে পালাতো না, তোমাকে আর আমাকে আর কানুকে ফেলে পালাতো। তখন তোমার অত কম বয়স, অত সুন্দর দেখতে, পালিয়ে যেত। এবারে আমরা সব ফেস করছি বিরাট অত্যাচার। খাটের ওপর জামা খুলে গেঞ্জি পরে তাস খেলতো, ফ্রিজ থেকে মিষ্টি খেত, তারপরে উনুনে মাছ ভাজা হলে নিজেই তুলে খেয়ে নিত পাওনাদাররা। হ্যাঁ, তারপর আমার কম বয়স, দেখতে শুনতে খারাপ, এই দেখে কানু একদিন বললো যে মা, তুমি একটা সেই গল্প বলেছিলে না যে ট্যাবলেট খেলে অদৃশ্য হয়ে যায় মানুষ, চলো না আমরা বাজার থেকে ট্যাবলেট কিনে অদৃশ্য হয়ে যাই। একটা বাচ্চা ছেলে মনে কতটা চাপ পেলে তবে এইসব কথা ভাবতে পারে বল। কিন্তু সত্যি এটা তোমার উপর দিয়ে ভয়ঙ্কর তখন গেছে চন্দ্রাদি, বুঝতে পারছি। পাওনাদার এড়াতে আমাকে আবার আরেকটা পথ নিতে হয়েছে। তখন ওই এতে অরুণ মুখার্জির সঙ্গে জুটি বেঁধে কাজ করছি যাত্রায়। হ্যাঁ, যাত্রায়। আমার আমার বন্ধু ছিল, আমি বললাম যে শোন, পাওনাদারের জন্য না বাড়িতে টিকতে পারছি না, তুই তো আমার খুব বন্ধু, একটা উপকার করবি? বলে কি বল? বলে তুই বাজারে রটিয়ে যে তোর আমার বিয়ে হয়ে গেছে, আমি আর নিমাইয়ের সঙ্গে থাকি না। ও মেনে নিল। সিনেমা হলে ঢুকতাম, হাত ধরাধরি করে সিটে বসে হাত ছাড়িয়ে নিতাম, পুরোটাই লোক দেখানো ছিল। দেখানো। তারপরে আর মানে তোমার যাত্রা যখন শো থাকতো না, তখন তুমি কোলাঘাটে যেতাম, না কোনো বন্ধুর বাড়ি পালিয়ে যেতাম। বাড়ি ঢুকতে পারতে না? না, ঢুকতাম না তো। কানুকে দেখতে পেতে তখন? আরে 1 বছর তারা চুপচাপ ছিল, তারপর তো আবার মিথ্যে কি চাপা থাকে না। মানে 1 বছর অবধি তুমি এই এই মিথ্যে গল্পটা তোমাকে বাঁচিয়ে রেখেছিল? হ্যাঁ, বাঁচিয়ে রেখেছিল।
কিন্তু নিমাই চলে যাওয়ার পরেও তো আমি বোঝা টেনেছি। এখনো টানছো, এখনো হ্যাঁ। টানছো, কি করবো? এখনো টানছো। চন্দ্রদি, আমরা একটু তোমার মুডটা ভালো করার চেষ্টা করি। কর। হ্যাঁ, বলছি তুমি একটা খুব মজার গল্প বলেছিলে যাত্রায় বাস চালানোর, বাবা, সেটা একটু দর্শকদের বলো। সে তো আবার আর এক গল্প। তো ডানকুনি থেকে শো করে বাস যাবে আসানসোলে, সময় পৌঁছতে হবে। এদিকে আমাদের ড্রাইভারের খুব জ্বর, মানে থরথর করে কাঁপছে। আমি বললাম, তুই পেছনে যা, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তখন আমি ভালো গাড়ি চালাতাম অবশ্য, বাস ওই প্রথম চালালাম। প্রায় বর্ধমানের কাছাকাছি এসে গেছি। তখন একটাই রাস্তা, তো উল্টো দিক থেকেও বাস লরি সব আসছে। মাঝরাত পেরিয়ে গেছি, হঠাৎ উল্টো দিকের একটা ট্রাক, মানে ট্রাক লাইটের হেডলাইটের আলো যেই আমার মুখে পড়েছে, ওদিকে চালাচ্ছিল একজন পাঞ্জাবি ড্রাইভার। তার হাত কেঁপে স্টিয়ারিং ধরে সোজা ধাক্কা মারলো গাছের গোড়ায়। সুন্দরী মহিলা মাঝরাত বাস চালাচ্ছে অত বছর গাছের আগে। গোড়ায়। তারপরে ড্রাইভার উঠে এসছে, তোমার গাড়ির ড্রাইভার? হ্যাঁ। সে বলছে, দিদি, হাত জোড়ো করে বলছে, দিদি আপনি পেছনে যান, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। বেটা গাছের গোড়ায় এবার ধাক্কা মেরেছে, পরেরটা আমাদের বাসেই ধাক্কা মারবে। ঠক ঠক করে কাঁপছে। তখন আর জ্বর টর নেই, ভয়ই কাঁপছে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি শুনেছি তোমার সম্বন্ধে। হ্যাঁ, তোমার নাকি একসময় যাত্রাপাড়ায় জুতো মারা হিরোইন বলে। হ্যাঁ, সে আমি যাত্রার 1 নম্বর হিরোর সঙ্গে অভিনয় করছিলাম। নাম বলবো না, বিরাট অভিনয়, নাম থাক, নাম থাক, নাম বলবো না। তো তার অভ্যেস ছিল কি, দুপুরবেলায় ওই মেয়েদের ডেকে ডেকে পাঠ পড়ানো। দুপুরবেলা? আচ্ছা, পাঠ পড়ানো। তো আমাকেও ডেকেছেন একদিন, সন্ধ্যা দুপুরবেলা এসো, তোমাকে তৈরি করব। তা আমি তো বুঝে গেছি ওই তৈরি কি তৈরি, আমি যাইনি। হ্যাঁ, তখন কিন্তু মনে মনে রাগ হয়েছিল নিশ্চয়ই। আর তার তখন দুর্দণ্ড প্রতাপ, আর মেয়েরা সব তার হিরোইন করতে পারলে বলতে যায়, তা আমি যাইনি। তা তো মিটে গেল, কিন্তু চান্স টান্স পেলেন না? মেটেনি। তখন কিন্তু ওই প্রাইভেট কারের অত ব্যাপার ছিল না, ওই একটা বাসেই সবাই মিলে যেতাম। ওই বাসেতে একটা সরু খাট পড়তো, মানে বিছানা টিছানা করে দেয়া হতো, হিরো যাতে আরামে যায়। আর আমি তো হিরোইন, আমার সিট পড়তো সামনে, পাশে কেউ বসবে না। এবার তো শো শেষ হলো, তারপরে বাস ছাড়লো, বাসের আলো নিভলো। ওমা, উনি এসে ফস করে আমার গায়ে হাত দিয়ে বসলেন বাসের মধ্যে। হ্যাঁ, আমি তো চিৎকার চেঁচামেচি করে পা থেকে চটি খুলে বাড়লাম দুগালে, 2 থাবড়া। বাস শুধু চুপ, আলো টালো জ্বলে গেছে। থাপ্পড় মারলাম, খড়গপুর আসতে আমি নেমে গেছি। নিমাইকে টেলিগ্রাম করলাম, কাম সার। নিমাই গিয়ে নিয়ে এলো। আমি সে বছর ওই গদির মালিককে বললাম, আমি এবছর যাত্রা করব না, করলামও না। হ্যাঁ, সারা যাত্রাপাড়ায় রটে গেল জুতো পরা হিরোইন। আচ্ছা, এটাতে মনে পড়লো তোমাদের, এখনো তুমি নিশ্চয়ই জানো মি টু আন্দোলন এত হচ্ছে যে মেয়েরা মুখ খুলছে প্রকাশ্যে সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে, তাদের ইচ্ছের বিরুদ্ধে তাদের ব্যবহার করা নিয়ে। তো তোমাদের সময় কি এরকম সব লোকের পাল্লায় পড়তে হতো? হ্যাঁ, পড়েছি তো। আমি তো ওই একবার অফিস ক্লাবে গেছি, তখন নাটক করছি, মেঘে ঢাকা তারা। তো বনু মুখার্জি ডিরেক্টর, আমি নিতা। সে করতো কি, কিছুদিন রিহার্সাল নেবে না। ওই যে আমার দাদা যে করতো। আচ্ছা আচ্ছা। তো রিহার্সাল নেবে না, খালি বলে আপনি আমাকে একটু তৈরি করে নিন না। আমি কি তৈরি করবো, আমি নিজে তৈরি হব না আপনাকে তৈরি করব? কিছু শুনতো না। সেই দিন এলো, এসে এবার তো মনুদার লাস্ট সিন, মানে মনু মুখোপাধ্যায় ছিলেন ডিরেক্টর, লাস্ট সিন। তা আমি তো নিতা করছি, তো দাদা আমি বাঁচতে চাই বলে চেয়ারে বসবো, আর সে দাদা এসে জড়িয়ে ধরবে, আর স্টেজের আলো আস্তে আস্তে নিভে যাবে। ও কি করলো জানিস? করলো কি, যেই আলো নিভে এলো, অমনি ব্লাউজের পিঠের মধ্যে হাতটা ঢুকিয়ে ব্রাড হুকটা খুলে দিল। ছি 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 ছি, স্টেজের মধ্যে? হ্যাঁ, ভাবতে পারিস কেন, মানে এই সাহসটা পেল? ওর মনে হয়েছে পাবলিক স্টেজের অ্যাক্ট্রেস, তারা ওর মান সম্মান কি। তুমি কি করলে?
আমি পর্দা পড়তেই শুয়োরের বাচ্চা বলে মাথার চুল ঝাঁকিয়ে ঝাঁকড়া চুল ঝাঁকে দিলাম দু গালে দু রাম থাপ্পড়। তা মনুদা শুনলেন, দৌড়ে এসছেন, কি হলো? আমি বললাম, বলে বেশ করেছিস, জিতে নাও বেটিস। তুমি তো মিটুর বাবা কেন, তুমি মিটুর ঠাকুমা। এইরকম ভাবে হ্যান্ডেল করো ওই বয়সে, তোমার প্রচন্ড সাহস ছিল। আমার সাহস ছিল, এখন একটু ভীতু হয়ে গেছে। কোথায় ভীতু হয়েছে? তুমি তোমার ওই রুটিনটা শুনেই তুমি অবাক হয়ে যাই। ভোরবেলা তোমার কল টাইম থাকে, কি করো একটু বলো। 5টায় উঠি, উঠে শীতের ভোরে 5টা, শীতের ভোরে 5টা নিচে নামি, ওই খাড়া সিঁড়ি বেয়ে নিচে নামি, নেমে 1 গামলা গরম জল বসাই গ্যাসে, সেই জল কল ঘরে নিয়ে গিয়ে বালতিতে ঢালি, 6:30 7টার মধ্যে তৈরি হয়ে বেরিয়ে যাই স্টুডিওতে কল টাইম থাকলে। হ্যাঁ, এই 82 বছর বয়স। হ্যাঁ, প্রণাম তোমায়, প্রণাম। মানে অসম্ভব ঘটনা, মানে কিভাবে তুমি কোন মনের জোরে এখনো এত কিছু পেলে, এত কিছু হারালে, তারপরে তুমি এই বয়সে এখনো তুমি সিরিয়াল করার জন্য বাস ট্রাম ঠ্যাঙাচ্ছ, ভোরবেলা উঠছো। না, মনের জোর তো আনতেই হবে। মারাত্মক মনের জোর। তোমার আফসোস হয় না? কোনো আফসোস নেই? না, আমার কোনো আফসোস নেই। আফসোস কেন করব? জীবনে তো অন্যায় করেছি, অনেক ভুলও করেছি। হ্যাঁ, তার জন্যে আমি তো যা করেছি নিজের ডিসিশনে করেছি, কাকে দোষ দেব? নিজের ইচ্ছে যা করেছি, অন্যকে দায়িত্ব দেব? নিজের কাজের দায়িত্ব নিজে নেব না? আচ্ছা, আমি এই আগের বার যখন পুজোর সময় তোমার এখানে এলাম, ঘরে গামলা ভর্তি শুনলাম নাকি ওই ছাদ ফুটো হয়ে সব বৃষ্টিতে জল পড়ে সারা রাত্রি তুমি জল টেনেছো। আরে আমার তক্তপোষটা ভেজেনি, ঘুমোতে পেরেছি, এটা তো ভালো দিক নাকি? সব থেকে আমার অবাক লেগেছিল, আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে ছন্দাদিকে যখন আমি জিজ্ঞেস করলাম যে ছন্দাদি কি হলো তোমার, এরকম ভাবে ছাদ ফুটো হয়ে জল পড়ছে, ছন্দাদি গান গেয়ে উঠলেন। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মো আমি, কি ঘর বানাই মো আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কেমন? ওই তো জানলার চাঙর খসে খসে পড়েছে, কি করবো, সারাতে তো টাকা লাগবে। হ্যাঁ, পুরনো বাড়ির দেয়াল হাত দিলেই তো 1 গাদা টাকা খরচ। তার মধ্যে তুমি এত কিছুর মধ্যে এত হাসি খুশি থাকো কি করে? মন্ত্রটা কি, গোপন মন্ত্রটা? গোপন মন্ত্র কিছুই না, কাজ করতে হবে, বেঁচে থাকতে হলে সবকিছু সাফার করতে হবে, এগুলো তো বেঁচে থাকার ট্যাক্স। দারুণ বলেছো, বেঁচে থাকার ট্যাক্স। আচ্ছা, সত্যি তোমার কোনো আফসোস নেই? কোনো আফসোস নেই, একটাই আফসোস, আমি এখনো জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা করতে পারিনি। রে বাপরে, এত পুরস্কার পেয়েছো, আমার অনেক কিছু দেওয়ার আছে, তাই তো রোজ স্ক্রিপ্ট পড়ি, গান গাই, শান দিয়ে দিয়ে নিজেকে ধার দিয়ে রাখি, যদি কেউ ডাকে মনে যেন মরছে না করে যায়। আমি ঈশ্বরকে বলি যে ঠাকুর, আমাকে এমন একটা চরিত্র দাও যেটা করলে মনে হবে আমার জীবন সার্থক হলো। এখনো খুব খিদে, মানে এইটা ছন্দাদির এই বয়সে এত পুরস্কার পেয়েছেন, সোনার মেডেল পেয়েছেন, সেটা বিক্রিও করে দিতে হয়েছে অবশ্য। তারপরেও যদি এইটাই শেখার, আমরা বারবার উষ্টিকের পক্ষ থেকে আমরা যখন রিহার্সাল দিই দেখি, আমরা দলের সবাই এটা শিখি যে ছন্দাদির কাছ থেকে যেন আমরা এই শেষ জীবন অবধি, শেষ মুহূর্ত অবধি খুব আনন্দে মজায় কমিটেড ভাবে কাজ করার এই আগ্রহ, এই যে এত বড় মনের জোর, এটুকু যদি শিখি তাহলেই অনেক শেখা হবে। ছন্দাদি, তুমি একা একা কি করো একটু বলো, আমি জানি কিন্তু আমি চাই তুমি বলো দর্শক। একা একা গান গাই, স্ক্রিপ্ট পড়ি, যে নাটকগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো পড়ি, যদি দল কখনো করে আমাকে তো তৈরি থাকতে হবে, সেই জন্য এগুলো আবার সবকিছু ঠিকঠাক করে রাখি, এই আর কি। এখনো উনি বলছেন উনি নিজেকে শান দিয়ে দিয়ে তৈরি রাখেন। আমরা আসলে এই যে নাটকটি করতে যাচ্ছি ইতি ছন্দা, তাতে আমরা ছন্দাদির এই সমস্ত জীবন কথা পাবো, প্রচুর গান শুনবো আরো, এবং একটা আশ্চর্য জীবন, কিছু কিছু ঝলক আপনারা পেলেন, কিন্তু আরো অনেক বাকি রইল। ছন্দাদির নিজের মুখে নিজের জীবনের কথা আপনারা কিছুটা শুনলেন, আরো অনেক অনেক বাকি রয়ে গেল।
প্রায় ৭৮ বছরের যার অভিনয় জীবন, এবং হেন কোনো অভিনেতা নেই, কিংবদন্তি অভিনেতা যাদের সঙ্গে উনি কাজ করেননি। তো উষ্ণিক যে ইতি ছন্দা নাটকটি করছে ছন্দাদিকে নিয়ে, তাতে আপনারা ছন্দাদির জীবনে আরো অনেক অজানা কাহিনী শুনবেন, আরো অনেক গান শুনবেন, এবং আশ্চর্য এক জীবন, এত চড়াই উতরাই পেরিয়ে সে জীবন কখনো সাংঘাতিক বর্ণময়, কখনো কিছুটা ধূসর, কখনো একেবারে আলো ছায়া। এসব পেরিয়েও ছন্দাদি মানুষটি যে কত উজ্জ্বল, তার কাজ করার কমিটমেন্ট, আগ্রহ, অভিনয়ের খিদে, এগুলো শেখার মতো। আমরা এই কাজটি করতে গিয়ে রোজ ছন্দাদির কাছ থেকে শিখছি, এবং আমি চাইবো আমাদের এই অভিজ্ঞতা আপনারা ভাগ করে নিন। 22শে মার্চ রবিবার, একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চ, সন্ধ্যে 6:30। ওমা মিঠার লোভে তেতো মুখে সারা দিনটা গেল, আশা মাত্র হলো খেলবি বলে ফাঁকি দিয়ে মা নামালি ভূতলে, একই খেলা খেলালি মাগো, একই খেলা খেলালি মাগো, আশা না পুরিল। প্রসাদ বলে ভবে মেলায় যাহাবাটা হলো, ওমা সন্ধ্যা বেলায় কোলের ছেলে ঘরে নে চলো, আশা মাত্র হলো আশার আশা ভবে আশা, আশা মাত্র হলো মা 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 গো।